নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ৩ নম্বর বউ। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ৩ নম্বর বউ। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পটি পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। কোন শাড়িটা পরবে ভেবে ঠিক পাচ্ছে না অনুরাধা। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজের ব্যাগ থেকে শাড়ি বার করে করে দেখছে। অনেকক্ষণ ধরে বিছানার এক কোণে বসে থাকা রুদ্র সেটা লক্ষ্য করে। চশমাটা চোখ থেকে খুলে রেখে রুদ্র নেমে আসে। বিবাহিতা নতুন স্ত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে গালে আলতো একটা চুম্বন করে বলে, কি হয়েছে? দেখো না, কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না। বেনারসিটা পরবো নাকি বউ ভাতেরটা পরবো, নাকি কিছুই পরো না, তাহলে আরো ভালো লাগবে। ধ্যাৎ, ভালো লাগে না, সরো, এমন কেন করছো? আচ্ছা, বিয়ের গয়নাগুলো বার করে পরবো। মা তো বলে দিয়েছিলেন এই বাড়িতে ওই রকম কোনো ভয় নেই। জানো, তোমাদের ওই চাকর আছে না দাশু, ওকে না আমার বেশ সন্দেহ হয়। সন্দেহ হয় কেন? মনে হয় ওর চোখ দুটো দেখলেই। কেন, কি তোমার কিছু চুরি করেছে? না, তবুও কেমন সবকিছু একটা খাই খাই ভাব। দাশু অনেক পুরনো দিনের ভৃত্য, আমার বাবার আমলের। আমার ঠাকুরদার সময় ও তখন অনেক ছোট ছিল, বলতে পারো বাবার থেকেও বেশি বয়স। অথচ গ্রামের হাওয়ায় শরীর স্বাস্থ্য কত সুন্দর বলো তো। যাই বলো না কেন, তবুও আমার কেমন যেন একটা মনে হচ্ছে। আচ্ছা বলো না, কোনটা পরবো? একটা শাড়ি বেছে দেয় রুদ্র। ব্যাগের মধ্যে অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে ও। কোনটা পরবে তাল না পেলেও স্বামী যেটা পছন্দ করে গায়ে জড়িয়ে দিল সেটা দেখে বলল, বাহ, এই নীলটা? নীল পরে আমার নীলিমা সুন্দরী। চটপট তৈরি হয়ে নাও, সন্ধ্যে 7টা বাজে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ফিরতে হবে তো। হ্যাঁ, তৈরি হচ্ছি। তৈরি হতে বসলেন তিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিল রুদ্র, কমসে কম ঘন্টা 2 তো লাগবেই। মেকআপ শেকআপ করে চুল টুল বেঁধে পরিপাটি হতে, তার উপরে আবার নতুন বউ বলে কথা। হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল রুদ্র। এই সম্পূর্ণ 3 তলা জমিদার বাড়িটাতে নতুন বউ নিয়ে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে রুদ্র। কলকাতার উপকণ্ঠে ওদের পুরনো বনেদি বাড়ি আছে। মাসখানেক আগে বিয়ে হয়েছে ওর, তাই নতুন বউয়ের গায়ের গন্ধটা এখনো মিস করে রুদ্র যখন অফিসে যায়। বউটিও হয়েছে তার মনের মতো। দেখে শুনে বাবা মা একেবারে মনের মতো পাত্রী কি করে যে জোগাড় করলেন, সেই প্রশ্নটা অনেকবারই মনের মাঝখানে এসেছে। তবু বাবা মাকে আর পাল্টা প্রশ্ন করা হয়নি। বিয়ের দিন কি সুন্দর লাগছিল ওর নববধূকে। তৈরি হোকো, আমি বরং একটু বেরিয়ে আসি। নিচে নেমে আসে রুদ্র। সিঁড়ির চারিদিকটা খসে পড়েছে অনেক জায়গায়, রেলিং প্রায় ভাঙা। ওরা আসবে বলে দাশু সব কিছু ঠিকঠাক করে রেখেছে। বেশ কয়েকটা ঘর পরিষ্কার করে রেখেছে। বলা যায় না ওদের পরে বাড়ির প্রধান কর্তা অর্থাৎ রুদ্রর বাবাও যদি আসেন, সেই কারণে। রুদ্রকে দেখে দাশু খ্যাক খ্যাক করে হাসতে হাসতে এগিয়ে এলো। গ্রামের শীত বলে কথা, কাজেই এখানে কম্বল গায়ে দিতে হয়। রুদ্রর গায়েও হালকা একটা চাদর জড়ানো। কোথায় যাচ্ছ? ভাবছি একটু আশপাশ থেকে ঘুরে আসি।
যাও যাও, তোমারই তো বাপ ঠাকুরদার গেরাম, কোলে পিঠে করে তোমার বাপকে বড় করেছি। বৌমা কই? ও ওপরে তৈরি হচ্ছে। মদনের মেয়ের বিয়েতে যাচ্ছ তোমরা? হ্যাঁ, অত করে বলে গেল। তাছাড়া আমরা যেদিন এলাম সেই দিনই তো ব্যাপারটা ঘটলো না। মদনের বড় মেয়েটা বিয়ে দিল, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মেয়ের লাশ এলো বাড়িতে। বলো কি? হ্যাঁ, তাছাড়া আর বলছে কি, ওই মেয়েটা নাকি মারা গেছে গলায় দড়ি দিয়ে। কিন্তু আমার বাপু বেশ সন্দেহ হয়, ওর মেয়ের মতো সাহসী মেয়ে গ্রামে আর 5টা ছিল না। মদনের বড় মেয়েটার যথেষ্ট শক্তি শরীরে, সেই মেয়েকে গলায় দড়ি পরিয়ে কি করে যে ঝুলিয়ে দিল। যাক, ওসব কথা এখন থাক, বৌমা শুনলে আবার ভয় টয় যদি পায়। না না, যথেষ্ট সাহসী। তুমি একটু ওর দিকে লক্ষ্য রেখো, আমি ঘুরে আসি। রুদ্র বেরোলো গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখতে। এই গ্রাম ওর বাপ ঠাকুরদার আমলের গ্রাম। এই গ্রামে ওর ঠাকুরদা বাবা বড় হয়েছে, যদিও রুদ্র জন্ম এখানে হয়নি। সে রীতিমতো শহরের মানুষ। সুতরাং গ্রামে এসে গ্রামের পরিবেশটাকে খুবই ভালো লাগছে তার। গ্রামের চিত্রপট এক গভীর রূপকথার মতো। প্রকৃতি ও মানুষের সহজ সরল জীবনধারার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। চারপাশ জুড়ে সবুজ ধান ক্ষেতের বিস্তার, যেখানে মাঝে মধ্যেই দেখা মেলে তাল গাছ বা খেজুর গাছের মতো টান টান দাঁড়িয়ে থাকা কিছু বৃক্ষ। এ যেন সবুজের মাঝে প্রকৃতির অলংকার। ভোরবেলায় মিষ্টি কুয়াশায় ঢাকা গ্রাম যেন সাদা চাদরে জড়ানো। মাঝে মধ্যেই দূর থেকে মসজিদের মাইকে ভেসে আসে আজানের ধ্বনি, আর মন্দিরের পুরোহিতের ঘণ্টার ঢং ঢং। বাড়ির উঠোনে গরু ছাগল আর হাঁস মুরগি সকালের খাবারের জন্য অপেক্ষা করছে। বাড়ির মহিলারা উঠোনে দাঁড়িয়ে গরুর দুধ দোয়ান। ঘরের চুলায় মাটির হাঁড়িতে গরম ভাত আর শুঁটকি ভাজার গন্ধ বাতাসে মিশে যায়। প্রখর রোদে গ্রামের রাস্তাগুলো প্রায় ফাঁকা। ছায়া ঘেরা কোনো বটগাছের নিচে 2-4 জন বৃদ্ধ বসে গল্প করছেন। পুকুর পাড়ে নারীরা বাসন মাজছেন, আর ছেলেরা মাছ ধরার জাল হাতে ঘুরে বেড়াচ্ছে। ক্ষেতের কৃষকেরা তখন ব্যস্ত, মাথায় গামছা বেঁধে হাল চাষ করছেন বা কাস্তে দিয়ে ধান কাটছেন। মাঝে মাঝে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ির ঝনঝন শব্দ শুনে মনে হয় সময় যেন থেমে গেছে। বিকেলে শিশুরা মাঠে দল বেঁধে খেলতে নামে। পুকুরের ঘাটে হইচই করে সাঁতার কাটার আনন্দ চলে। তরুণীরা জল বেঁধে নদীতে হাঁটুর জল পর্যন্ত নেমে কলসিতে জল ভরে বাড়ি ফেরে। গ্রামের পথ ধরে হেঁটে আসছে ফল বিক্রেতা বা তালপাতার ছাতা হাতে পথিক। এই সময় ঝিরঝির হাওয়ায় নারকেল গাছের পাতাগুলো সুরের মূর্ছনা তোলে। রাতে গ্রাম যেন শান্তির আঁধার। পাখির ডাক তখন থেমে যায়, কেবল ঝিঁঝি পোকার গান। টিনের ঘরের ওপরে পড়ে থাকা কুয়াশার ফোঁটা মৃদু শব্দ। দূর থেকে কোনো মাঝির গলা ছুঁয়ে আসে নৌকার দাঁড় বাওয়া শেষ করেও সে গেয়ে যায় জীবনের গান। গ্রামের 1 কাঠা জায়গা, তার মানুষ, গাছপালা আর প্রাণীদের মাঝে যে সাদামাটা ভালোবাসা মিশে থাকে, তার শহরের জীবনের ব্যস্ততাকে ম্লান করে দেয়। কতক্ষণ জানে না, তবে রুদ্র যখন ফেরে তখন দেখে দাশু রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। রুদ্রকে দেখে সে বাড়ির মেন গেটের কাছে দৌড়িয়ে গিয়ে যায়। কি হয়েছে, এমন হাঁপাচ্ছ কেন? বলছি, অনেকক্ষণ ধরে ডাকছি, তবু দরজা খুলছে না। কে? আগে আগে বউ রানী। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিল রুদ্র। বলল, বাবা, 8:30 বাজে, এবার তো আমার তৈরি হতে হবে। মাঝে মধ্যে যে অনুটা কি করে। আয় অনু, অনু।
অনু, দরজা খোলো। দরজা খুলতেই অনুর রূপ দেখে রুদ্র চক্ষু চড়ক গাছ। অপূর্ব সুন্দর লাগছে নীল শাড়িটা পরে, গা ভর্তি সোনার গয়না। এগুলো সে নিয়ে এসেছে অনেকটা জোর জবরদস্তি করেই। যখনই শুনেছিল তার ঠাকুমা শাশুড়ির কাছে, বৌমা, আমাদের পুরনো জমিদার বাড়ির কথা তুমি শুনেছ? ও কি করে শুনবে ঠাম্মি? ও কি আগে থেকে কিছু জানে? কি আছে ঠাম্মি ওখানে? আমার আমার সৌর বাড়ি ওটা। এইখানে তো জোর করে ভবেশ আমায় নিয়ে এলো, না হলে আমার আত্মা পরাণ ওই জমিদার বাড়িতেই বাঁধা। তাই ওখানে কি আছে? কি নেই ওখানে? পুরনো জমিদার বাড়ি মানে এক ইতিহাসের আভিজাত্যের সাক্ষী, যেখানে সময় যেন থমকে যায়। ইট আর পাথরের দালানের স্থাপত্যে নিখুঁত কারুকাজ, শৈল্পিক নকশা, জীর্ণ কিন্তু সম্মানের ছাপ এক অদ্ভুত আবহ তৈরি করে। আমার বাড়িটার প্রবেশদ্বারে একটা বিরাট লোহার ফটক, দুপাশে লতানো গাছের আচ্ছাদনে ঢাকা। ফটক পেরিয়ে প্রশস্ত পথ ধরে হাঁটলে সামনে এসে পড়ে বড় উঠান, যার চারপাশে ছড়ানো টবের মাটি শুকিয়ে ধূসর হয়ে গেছে। উঠানের মাঝখানে কখনো একটা শুকনো ফোয়ারা বা পাথরের মূর্তি স্থাপন করা থাকে, যা জমিদার বাড়ির এক সময়কার ঐশ্বর্যের প্রমাণ দেয়। আমাদের বাড়িটা 3 তলা, লাল ইট বা কালো পাথরের তৈরি ভবন, যদিও এখন বোধহয় ধুলোয় মলিন, তবে জৌলুসের ছাপ স্পষ্ট। খিলানযুক্ত বারান্দা, পিলারের কারুকাজ আর ওই ভাঙা জানালার গায়ে অসত্য আর মন্দার গাছের শেকড় বাড়ির বয়সের কথা বলে। দরজা জানালার কাঠের পাল্লাগুলোতে হাতের কাজ করা ফুল পাতার নকশা, এখন ভগ্ন হলেও শিল্পময়তার ছাপ অক্ষুণ্ণ। ভেতরে প্রবেশ করেই ওপরে ওঠা সিঁড়ি পাথরের তৈরি, আর হাতলগুলো লোহার নকশায় ভরা। বাহ ঠাম্মি, তোমার তো অনেক কিছুই মনে আছে। থাকবে না? তোর বাবা খেলে বেড়াতো আর আমি দৌড়ে দৌড়ে গিয়ে ধরে নিয়ে আসতাম। সেই স্মৃতি কি আর ভোলার রে বাবু? আচ্ছা ঠাম্মি, দালান ঘর ছিল? হ্যাঁ, বিরাট দালান ঘর ভবনের এক পাশে। ওখানে তো আমাদের উৎসব হতো। ছাদ থেকে ঝুলানো ভাঙা ঝাড়বাতি বোধহয় এখনো আছে। এক সময় আলোর ঝলকানিতে আলোড়িত হতো ওই ঘর। মোজাইক করা মেঝে, যদিও এখন বোধহয় ফাটল হয়ে গেছে। ওখানে সাদা কালো ছবি আছে আমার আমার সব পূর্ব পুরুষের। মহিলাও আছে, ভারী ভারী গয়না পরা। পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরা, এমন ভাব নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতো তোমার ঠাকুরদা যেন গুলি করে মারবে। আমার বাড়ির কোনায় ঠাকুর ঘরও ছিল। কাঠের খোদাই করা দরজা খুললেই সোনালী রঙের পাথরের রাধা গোবিন্দর মূর্তি আমি সঙ্গেই নিয়ে এসেছি। এখন হয়তো ওই আসনে এখন ধুলো পড়েছে। দেওয়ালে ঝোলানো ঘন্টা, প্রদীপের কালো দাগ পুজোর আয়োজনের কথা মনে করিয়ে দেয়। অন্দরমহল ছিল আমাদের নারীদের জন্য। এখনো পিলারের শোভা, উঁচু জানালা আর ফাঁকা ঘরগুলোই হয়তো আমাদের গায়ের গন্ধ পাবে। পুরনো পালঙ্ক বা কাঁথা তোষকের ধ্বংসাবশেষও হয়তো আছে। জানো, তোমার ঠাকুরদার ওই নাচ দেখার খুব শখ ছিল। বাড়ির সামনে একটা নাট মন্দির করেছিলেন, যেখানে উৎসব হতো। হারমোনিয়াম আর ঢোলের খিল্লি পড়ে যেত সেখানে। একটা পুকুরও ছিল, এখন যদিও ভাঙা ঘাটে শ্যাওলায় ভরা। কাজেই সব এখন ছমছমে। বাতাসে ভাঙা জানলার কড়কড় শব্দ, পাখির ডাক, পাথরের দেওয়াল থেকে চুইয়ে পড়া জল যেন বাড়ির ইতিহাসকে জীবন্ত করে তোলে। রাতের বেলায় ফিসফিস শব্দ,
আর অজানা ছায়া ভ্রমণের অভিজ্ঞতাকে আরো বেশি রহস্যময় করে রে বউ। পুরনো জমিদার বাড়ি পুরনো স্থাপত্য নয় রে, অনেক অতীতের সাক্ষী, অনেক প্রাচুর্য, ক্ষমতার ওঠানামা আর সময়ের নির্মমতা একসঙ্গে জড়িয়ে। আমি যাব। যাবি? হ্যাঁ হ্যাঁ আমি যাব। কি গো, আমায় কবে নিয়ে যাবে? যেতে যখন চাইছে ওকে নিয়ে যা না বাবু, ঘুরে আসবি খন। তাছাড়া তোদের তো হানিমুন ট্রিপটাও এখনো বাকি, এসে না হয় শিলং যাস। অনুরাধার বায়নার চোটেই এখানে আসা, আর যেই দিন আসা সেই দিনই বিয়ের নিমন্ত্রণ পেয়ে যাওয়া। মদন কাকার ছোট মেয়েটার বিয়ে, বয়স নাকি 17 পূর্ণ হয়েছে। গ্রামে গঞ্জে বয়সের মাপকাঠি অত মাপা হয় না। সুপাত্র পেলে ওই কন্যা দায়গ্রস্ত পিতা সেই পাত্রের হাতে মেয়েকে সম্প্রদান করতে পারলেই নিজেদেরকে একেবারে ঝাড়া হাত পা মনে করেন। কাজেই যখন প্রতিবাদের সুরটা রুদ্র তুলেছিল তখন অনুই ওর হাতটা চেপে চুপ করিয়ে দিয়েছিল। অনুর মিষ্টি মুখের দিকে তাকিয়ে কিছু আর বলেনি সে। কথা, আপনার আর আর মায়ের পদধূলি যদি আমার বাড়ি পড়ে তবে আমার বাড়ি সোনা হবে, বলেছিল মদন কাকা। এই জমিদার বাড়ির সন্তান হবার দরুন গ্রামে রুদ্রর বেশ সম্মান আছে। ঠিক আছে, আছি তো কদিন, যাবক্ষণ। কেমন লাগছে আমাকে? অপূর্ব। বিয়ের দিনও এত সুন্দর লাগছিল না। তা তোমাকে নাকি ওই দাশুদা এসে খোঁজ করেছে, তুমি দরজা খোলনি? কখন? কিছুক্ষণ আগেই তো এলাম। হো, তখন তো সাজছিলাম, দরজা খোলা যায় নাকি? ঝাঁঝি মেরে উত্তরটা দেয় অনু। রুদ্র বুঝতে পারে অনুর রাগের কারণটা কি। লোকটাকে আসার পর থেকেই খাই 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 করছে মেয়েটা, কিন্তু দাশু মানুষটা অতটা খারাপ নয়। সংসার ধর্ম হয়নি ওনার কোনো দিন। সারা জীবন এই ঘর বাড়ি সামলেছেন, যদিও এই ঘর বাড়ির সঙ্গে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ এই ভিটেতেই উনি মরতে চান। তাড়াতাড়ি রুদ্র তৈরি হয়ে নেয়। ভালো পোশাক আশাক সে সঙ্গে এনেছে। ঠাকুমা শাশুড়ির কথাতেই সোনার গয়নাগুলো আনা। ব্যাগপত্র গোছানোর সময় উনি বলে দিয়েছিলেন, ওগুলো নিয়ে যাও, গ্রামে গঞ্জে অত চোরচাচোরের ভয় নেই। তাছাড়া তোমরা তো গাড়ি করে যাচ্ছ নিজের, অসুবিধে হবে না। কিন্তু মা, ওগুলো নিয়ে গিয়ে যদি সমস্যায় পড়ে মেয়েটা? আরে তার রাখো তো, এখন বিয়ের মাস, বলা যায়। গ্রামে তো আমাদের আত্মীয় স্বজন ভর্তি। তাছাড়া জমিদার বাড়ির ছেলে এসেছে শুনলে সবাই নেমন্তন্ন করে খাওয়াতে চাইবে। তোমার বাবার মানে তোমার শ্বশুর মশাইয়ের কৃতিত্ব তো কিছু কম ছিল না। ঘাড় নেড়ে হ্যাঁ করেছিল সুধাময়ী, অর্থাৎ সৌদামিনী, মানে অনুরাধার ঠাকুমা শাশুড়ির স্বামীর বেশ নামডাক, সজ্জন ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে দয়ালুও ছিলেন। চোখ বন্ধ করে টাকা দিয়ে দিতেন, বলতেন, যা তোর মেয়েটাকে উদ্ধার করগে, ভালো ঘরে দেখে শুনে দিবি, পাত্রের বাড়ির খোঁজ খবর নিয়ে দিবি, সেই মেয়ে যেন ভালো থাকে। কাজেই ওনার বংশধরেরা এসেছে শুনলে আপ্যায়ন আর আতিথেয়তার অভাব থাকে না। যখন স্ত্রীকে নিয়ে রুদ্র বেরোচ্ছে তখন দাশু পেছন থেকে দুগ্গা দুগ্গা বলে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে। মুখটা বাঁকায় অনু। অমন করছো কেন? লোকটাকে আমার একদম সহ্য হয় না। তখন আমি চেঞ্জ করছিলাম, দরজা পেটাচ্ছে, সারা দিতে ইচ্ছে করে বলো তো? বলে দিতে পারতে, আমি তৈরি হচ্ছি। খামোখা উনি চিন্তা করছে। কেন, তোমার বাড়ি থেকে ভূত আছে? কথাটা শুনে রুদ্র ঢোক গিলল, কোনো উত্তর দিল না। আচ্ছা, তোমার এত সুন্দর বাড়ি, এত সুন্দর গ্রাম, জমি জায়গা, তুমি কখনো এখানে আসোনি? মানে একা একা? একা একা এসে কি করব? না মানে আসতেই তো পারো। তোমার বাড়ির এত সুনাম, তোমার ঠাকুরদার এত নাম ডাক রয়েছে, বলা যায় না। তাছাড়া শহরেও তো তোমাদের জমি জায়গা টাকা পয়সা কম নেই। মাঝে মধ্যে তো পারো এখানে এসে একটু ডাক্তারি করতে।
জানো, গরিব মানুষের চিকিৎসা করলে নাকি অনেক সুফল পাওয়া যায়। তাই তোমার আর পাকা পাকা কথা বলতে হবে না, চলো এই রাস্তা ধরে। মদন কাকার বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওদেরকে দেখেই একটা বিরাট বড় শোরগোল পড়ে গেল, যেন সেলিব্রিটি এসেছে। আরে এসেছ? ও মা, মাও এসেছে দেখছি। বসো বসো। ও মা, আমার কি কপাল! কই রে মালতী, এদিকে আয় মুখপুরি। আহা, ওভাবে ডাকছেন কেন? ঠিক আছে। আরে না না বাবু, একটু একটু আপনার পদধূলিটা নিক। মালতী লাল টুকটুকে রাঙা শাড়ি পরেছে, ঘোমটায় মুখটা ঢাকা। 17 বছরের মেয়েটার শরীরটা বেশ বড়দের মতো, যাকে বলে একটা আকর্ষণ আছে। ওর সমস্ত শরীরে সোনালি গয়নার আভায় সৌন্দর্য উপচে উপচে পড়ছে। পাশে দাঁড়িয়ে থাকা অনুর শরীরটা সম্পূর্ণভাবে যেন নিষ্প্রাণ ওই আভার কাছে। মালতী এগিয়ে এসে প্রণাম জানালো হাত জোর করে। যদিও লাল চেলির ওড়না ঢাকা মুখটা কতটা যে সুশ্রী সেটা অনুমান করতে পারল রুদ্র। তবে চোখের মনি দুটো মেয়েটার বিড়ালের মতো জল জল করে উঠল। বিয়ের লগ্ন চলে আসছে বাবা, তোমরা বসো। হ্যাঁ, আমি বরং ওদিক থেকে আসি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে নিয়ে তো ব্যস্ত হতে হবে না, আপনারা যান না বিয়ের ওখানে। যাবার পথে মালতী একবার ঘুরে পেছন দিকে তাকায়। রুদ্রর বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। খেতে বসে অবাক হয়ে গিয়েছিল অনু। এমন খাওয়া সে কোনোদিন খায়নি। কলা পাতা আর মাটির ভাঁড়ে, গরম ভাত, সোনামুখী মুগের ডালের মাছের মাথা দিয়ে, লম্বা লম্বা বেগুনের বেগুনি, পটল চিংড়ি, গ্রামের টাটকা রুই মাছের কি একটা কালিয়া যেন, আর তার সাথে সাথে দেশি মুরগির ঝোল। আহা হা হা হা, অপূর্ব রান্নার স্বাদ। আঙুল চেটে চেটে খেয়েছিল মেয়েটা। তারপরে টমেটোর চাটনি, মিষ্টি দই, রসমালাই আর রসগোল্লার সমাহার। পানের খিলি মুখে পুড়ে রাস্তা দিয়ে যখন হেঁটে আসছে স্বামীর হাত ধরে, তখন অনু বলে, মেয়েটা বেজায় সুন্দরী। বিয়েটা ওরও কিনা কে জানে? পান খাচ্ছ? হ্যাঁ গো, কোনোদিন খাইনি তো, সেই জিভটা কেমন কষ্ট কষ্ট হয়ে যাচ্ছে। তা তো হবেই। তুমি খেলে না? না, পান আমি খাই না। কেন পান খাও না কেন? কত ভালো জিনিস। রুদ্র চুপ হয়ে যায়। আচ্ছা, তুমি একটা আমার জন্য কি বলছিলে? কখন? ওই যে মালতীকে দেখে। কই, আমি কিছু বলিনি তো। রুদ্র মনে করার চেষ্টা করে, ভাবে, আবার কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি সত্যি তোমায় কিছু বলেছি? কিছু না বললে না মালতীকে দেখে। মালতীর দিদিটাও নাকি ওর মতো। রুদ্র চুপ হয়ে যায়, বলে, ভুল শুনেছ, ওর দিদিকে আমি দেখিনি। বলবো কি করে? বাবু, বাবু শোনেন। কে? পেছন ঘুরে তাকায় দুইজনে। হাতে টর্চ নিয়েই গিয়েছিল। সামনেই বাঁশবাগান। বাঁশবাগানটা পেরোলেই জমিদার বাড়ির টিমটিমে আলো দেখা যায়। হয়তো হয়তো দাশুও দাঁড়িয়ে রয়েছে ফটকের কাছে। কখন ওরা আসবে, ঘরে ঢুকবে, তারপর মেন গেটের দরজা বন্ধ করে দেবে। এই গ্রামে চুরি ডাকাতি খুব একটা হয় না, কাজেই সবাই সেফটি থাকে। কি হয়েছে? ডাকছো কেন মদন কাকা? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মেয়েটা পালিয়েছে। কি পালিয়েছে মানে? মাগো, তুমি তো দেখে এলে আমার মেয়েকে। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, মেয়েকে ঘরে রেখে মেয়ের মা কোথায় যেন একটু গিয়েছিল, এসেই চিৎকার। ওদিকে যে সম্প্রদানের সময় হলো, এবার আমি কি করি? রুদ্র বলে, আচ্ছা আমি দেখছি। তুমি আবার কোথায় দেখবে? দেখি আশেপাশটা খুঁজে। বুঝতেই তো পারছো, গ্রামের মানুষ বিপদে পড়লে আমার ঠাকুরদা ঝাঁপিয়ে পড়তেন সাহায্য করতে, কাজেই আমারও তো যাওয়াটা দরকার। সে তো বুঝলাম, কিন্তু তুমি তো কিছুই চেনো না, জানো না, হট করে। ও সব চিনে যাবে মা, এসো এসো। মদন কাকা সঙ্গে নিয়ে চলে গেল রুদ্রকে। ভেবাচাকা খেয়ে রাস্তায় চুপচাপ
দাঁড়িয়ে রইল মেয়েটা। হে কি বৌমা? দাশু ছুটে আসে, হাতে লণ্ঠন। একা একা কেন? কি হয়েছে? ও ওই যে ওকে। দাশুকে পুরো ব্যাপারটা বলতেই দাশু বলল, একই রকম হয়েছে, একই রকম। ঠাকুরদার স্বভাব কানাই পেয়েছে, বিপদে আপদে শুধু ছুটে ছুটে যাওয়া, আর নিজের বউটাকে যে ওহো গা ভর্তি গয়না, ওহ। সারা গায়ে নিজের গায়ে চাদরটা খুলে জড়িয়ে দিলেন দাশুবাবু। ঘরে ফিরে এলো অনু। দাশু ওকে এক গ্লাস জল দিয়ে বললেন, তুমি বরং ওই সব কাপড় চোপড় ছেড়ে চুপ করে শুয়ে পড়ো দেখি, আমি বরং একটু ওদিকে যাই। কোথায় কোথায় যাচ্ছেন দাশুদা? আরে বাবা ভয় নেই, ও দরজা ভেতর দিয়ে বন্ধ করে শোও, মেন ফটকটাও আটকে দাও দেখি। তালা চাবিটা হাতে ধরিয়ে দিলেন, বললেন, চাবি তোমার কাছে থাক, আমরা এলে তোমায় ডাকবো কোন, তুমি তখন দরজা খুলে দিও, কেমন? আচ্ছা। এমনটাই হয়েছিল ওই মদনের বড় মেয়েটার। কি হয়েছিল? আর কি বলবো মা, হঠাৎ করে সেই দিন কিভাবে যেন এই রুদ্র দাদাবাবু এসে হাজির। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর বলছি কি, ভরা বর্ষায় আমি তখন কোথায় রাখবো কাকে, কাউ বলে টলে আসেনি, হট করে এসেছে। সঙ্গে কোন এক বন্ধু এসেছিল যেন, কি আমার নামটা মনে নেই। যেদিন রুদ্র এলো সেই দিনই তো মদনের বড় মেয়েটার শরীর কি খারাপ, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে ওই মেয়ে নাকি সারা বছরই শুধু ভোগে। মেয়েকে আধমরা করে পাঠিয়েছিল, বাড়ির আনার পর কত ডাক্তার বৈদ্য দেখানো হলো, তা মেয়ে দেখি সুস্থ হয় না। তা রুদ্র নিজে গেল ওকে দেখার জন্যে। ওই দিনের কথাটা আমি কোনো দিন ভুলবো না। আমাকে ওষুধ আনতে পাঠিয়ে দিয়েছিল ও। তা আমার এই গ্রাম থেকে হাসপাতাল বেশ কয়েক ক্রোশ দূরে। সাইকেল চালিয়ে ওষুধ আর স্যালাইন জোগাড় করতে আমাকে ভারী বেগ পেতে হয়। ফিরে এসে দেখি ও মেয়ে তখন মোড়ে ঠান্ডা। যদিও পুরো বিষয়টা আমাকেই সামলাতে হয়েছিল। রাতের মধ্যেই রুদ্রবাবু আর ওনার বন্ধু গ্রাম ছাড়ে। মদনকে বলতেই সে বলে, থাক, রুদ্রবাবুর কোনো দোষ নাই, ওনার ঠাকুরদা ভালো মানুষ ছিলেন, উনিও আমার মাইয়াডারে বাঁচাইতেই গেছিলেন, আমারই কপালের দোষ, মায়াখানা মরল। তাহলে গলায় দড়ি দিয়ে মরেনি? গলায় দড়ি? গলায় দড়ি কে দেয় দিল? কে কইছে তোমার এইসব কথা? বুড়ো কুচকে বললেন দাশুবাবু। তখন অনু বলে, মনে হলো যেন আপনি বলেছিলেন মারা গেছে। আমি কইছিলাম নাকি তোমার স্বামী তোমারে কইছে? ভাবতে বসে পড়ে ওই সময় অনু। কথাটা কে বলল? মদনের বড় মেয়েটা মারা গেছে গলায় দড়ি দিয়ে, নাকি রুদ্র বলল, নাকি আমি ভাবলাম? মাথায় কাজ করছে না অনুর। বুঝতে পারে শরীরের এবার একটু বিশ্রাম দরকার, পূর্ণ বিশ্রাম। কে বলেছে না বলেছে ভেবে লাভ নেই, তবে রুদ্রকে জিজ্ঞাসা করতে হবে। এই গ্রামে যে সে আগেও এসেছে, এই কথা সে আগে কেন জানায়নি? রাত এদিকে বাড়ছে, দাশুও আসছে না, রুদ্র আসছে না। ওদিকে একা একা পুরো বাড়ির মধ্যে রীতিমতো ভয় পাচ্ছে অনু একা। রাত 12:30 নাগাদ ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে অনু। এমন সময় দরজার শব্দ, খোলো, আমি এসেছি। অনু দ্বিতীয় ডাকের আর অপেক্ষা করে না, চাবির ছড়া নিয়ে নিচে নেমে যায়। এত দেরি করলে আমার কত চিন্তা হচ্ছিল। এ কি, দাশুদা কোথায়? সে ওই বিয়ের মণ্ডপে। আর বলো কেন, মেয়ে তো উড়নচণ্ডী, বিয়ে করবে না বলে ওই খেয়া পারাপারের জন্য মাঝির কাছে বসেছিল। বোকা মেয়ে, গা ভর্তি গয়না পরে কি আর খেয়া পারাপার করা যায় বলো তো? হো, তুমি এমন করে কথা বলছো কেন? কই, কিভাবে কথা বললাম? না, কেমন একটু বোধ হলো। এসো। দরজা খুলে ঘরে ঢোকে রুদ্র। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়।
ওকে তোয়ালেটা আগিয়ে দিতেই ও তাকিয়ে থাকে অনুর দিকে। রাতের আকাশে চাঁদ তখন মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। বাতাসে ভেসে আসা হালকা শীতের পরশ জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। ঘরের মৃদু আলোয় ছায়া দেয়ালে রহস্যময় নকশা তৈরি করেছে। ঘড়ির কাঁটা যেন ধীরে ধীরে হাঁটছে। আর এই নির্জনতা এক অদ্ভুত সুরের জন্ম দিচ্ছে। শুভ্র চাদরের নিচে জড়ানো দুটি শরীর, স্ত্রী আতশোয়া ভঙ্গিতে পাশ ফিরে শুয়ে, তার মুখে ক্লান্তির চিহ্ন, কিন্তু চোখে গভীর আরতি। ধীর পদক্ষেপ স্বামীর, তার কাছে এগিয়ে আসে রুদ্র। তাদের মধ্যেকার নীরবতা যেন এক ধরনের ভাষার কথা বলে। রুদ্রর আঙুল ধীরে ধীরে অনুর চুলে বুলিয়ে দেয়। সেই স্পর্শে অনুর ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ফুটে ওঠে। অনুর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, যেন সে নিজেকে সমর্পণ করছে এক গভীর আবেশে। রুদ্র ওর পাশে বসে ওর হাতে নিজের হাতটা তুলে নেয়। ওই মুহূর্তে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ধুকপুকনি যেন ঘরের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। অনুর হাতের পেছনে রুদ্র নিজের ঠোঁটের মৃদু ছোঁয়ার স্পর্শ দিতেই সেই মুহূর্তে কেঁপে ওঠে অনু। তুমি ঠিক আছো তো? এখানে সবকিছু তোমার ঠিকঠাক লাগছে তো? কণ্ঠস্বর দিব্যি নরম রয়েছে রুদ্রর, আবেগে পরিপূর্ণ। তোমার সঙ্গে থাকলে সব ঠিক থাকে, জবাব দেয় অনু, ভালোবাসার এক নিঃশব্দ প্রতিধ্বনি। রুদ্র তখন ধীরে ধীরে অনুর কপালে একটা চুম্বন করে। চুম্বনের সেই উষ্ণতায় অনু তার চোখ খুলে স্বামীর দিকে তাকায়। তাদের চোখের মিলন যেন এক নীরব প্রতিজ্ঞার দৃশ্য হয়ে উঠেছে। আলিঙ্গনে যখন তারা একে অপরকে জড়িয়ে নেয়, তখন চাঁদের আলো ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে, তাদের ভালোবাসার সাক্ষী, অথচ নিভৃত উজ্জ্বল তারার মতো। গলায় মৃদু হাসির আভাস, আর রুদ্রর চোখে গভীর প্রশ্রান্তি, হালকা অনুভূতি। যদিও এই রাতে কেবলমাত্র তাদেরই প্রয়োজন আছে, আর কোনো শব্দের বা কবিতার প্রয়োজন নেই। কতটা সময় কেটেছে এমন অবস্থায় জানে না। বিহবল মুহূর্তটা ভাঙল যখন নিচ থেকে শব্দ এলো, অনু, এই অনু, দরজা খোলো। অনু! এক ঝটকায় অনু বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। কে কে? জানলা দিয়ে নিচের দিকে তাকায়, দেখে রুদ্র সেখানে দাঁড়িয়ে, হাতে তার লণ্ঠনটা রয়েছে। রুদ্রর পাশে কালো চাদর মুড়ি দেওয়া ওটাকে দাশুদা। তাহলে বিছানায়? বিছানার দিকে তাকায় অনু, না, কেউ নেই, কেউ নেই। তাহলে এতক্ষণ পুরো বিষয়টা কি তাহলে ওর ওর মস্তিষ্ক প্রসূত? এতক্ষণ ধরে স্বামীকে ছেড়ে একা একা এই বাড়ির মধ্যে নিজের অবচেতন মনে কোনো একটা দৃশ্য বর্ণনা করে ফেলেছে। এই অনু, খোলো! কয়েকবার চিৎকার করে ডাকে রুদ্র। অনু শাড়ির আঁচলটা ভালো করে পরিপাটি করে ঠিক করে। চাবির গোছাটা তো এখনো ওই টেবিলের ওপরই রয়েছে। হাতে চাবির গোছা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে দরজাটা যখন খোলে, রুদ্র বলে, দেরি করলে কেন এত? কি করছিলে? অনু বলতে পারে না। দাশুদাও ভেতরে ঢুকলেন, বললেন, কি হয়েছে বৌমা? এতক্ষণ ধরে দরজা খুলতে বলছি, ভয় পেয়েছিলে না ঘুমিয়ে পড়েছিলে? আমি আমি আসলে চলো চলো চলো, ঘরে চলো। বাবা, রাতে খাওয়া দাওয়া তো সেই ডকেই উঠলো মনে হচ্ছে। মানে তুমি খাওনি? খাওনি মানে কি বলছো? মাথা ঠিক আছে তোমার? এগুলো কি হচ্ছে আমার সঙ্গে? আমি তো কিছু, আহা, খেলাম কোথায়? তৈরি হয়ে যখন বেরোবো তার আগেই তো খবর এলো মদন কাকার ছোট মেয়েটা গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে, সে বিয়ে করবে না। তাই তুমি কোন জগতে আছো বলো তো? অনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এগুলো তুমি কি বলছো? আমাকে যে দাশুদা বলল মদন 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 কাকার বড় মেয়েটা নাকি আত্মহত্যা করে মরেনি, ও অসুস্থ হয়ে পড়েছিল, তোমার কাছে এসেছিল চিকিৎসা করাতে, তো তুমি আর তোমার কোন বন্ধু এসেছিলে?
ঘুরে তাকায় রুদ্র ওই দাশুদার দিকে। দাশু এমন করে ওর দিকে তাকিয়ে আছে যেন কস্মিন কালেও এই কথা সে ভাবতেই পারে না। আমি এই কথা তোমাকে কখন বললাম বৌমা? আর তোমার সঙ্গে আমার কথাই বা কখন হলো? সেই যে 7টার সময় বের হলো ওই তোমার বর, তোমাকে এসে আমি ডাকলাম, তুমি দরজা খুললে না। সেও এসে তোমায় ডাকলো, তুমি দরজা খুললে না। তারপর তো সে বেরিয়ে গেল, কারণ তখনই তো মদন এসে খবর দিল ওর ছোট মেয়েকে পাওয়া যাচ্ছে না। গোটা গ্রাম মাথায় করে খোঁজার পরে ওই তাল গাছের নিচে যে ছোট্ট একটা আম গাছ হয়েছে, তার মধ্যে দড়ি দিয়ে ঝুলে পড়েছে মেয়েখানা। বাবা যায়, ওইটুকু মেয়ে, এদিকে মরার কত শখ। বড় মেয়েটাও মরলো, আর ছোট মেয়েটাও একই রকম ভাবে চলে গেল। মাথায় ঢোকে না অনুর। নিজের মাথা ধরে এসে বসে পড়ে মেঝের ওপরে ধপ করে। তোমার কি হয়েছে বলো তো? কি ভাবছো? না, আমার শরীরটা সত্যি ভালো নেই, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। কি হয়েছে? এই তো আমরা সবে এলাম, মাত্র 2 দিন হলো। এর মধ্যে কি হলো তোমার? আর তুমি এসব শাড়ি গয়না এগুলো পরে সেজেছো কি করতে? এগুলো আমার ঠাকুমার গয়না না? হ্যাঁ, তোমার ঠাকুমাই তো। বলে চুপ হয়ে গেল অনু। কিছুক্ষণ থেমে থেকে বলল, আচ্ছা, তোমার ঠাকুমার গয়না আমাকে দিল, আর এই শাড়িটাও তো ও নারী। আচ্ছা, তোমার ঠাকুমা। তোমাকে যে কথাটা বলা হয়নি। কি কথা বলনি? আমার ঠাকুমা আমার ঠাকুরদার 3য় পক্ষের বউ, বুঝলে? আমার ঠাকুরদার সব কিছু ভালো হলেও ওই সুন্দরী মেয়ে ছেলের প্রতি একটু আকর্ষণ ছিল গভীরভাবে। প্রথম বিয়েটা করেছিলেন 12 বছর বয়সী এক মেয়েকে। সেই মেয়ের সঙ্গে বেশি দিন সংসার করতে পারেননি। প্রথম সন্তান হওয়ার আগেই ওই মেয়ে মারা যায়। দ্বিতীয় বিয়ে করেছিলেন 13 বছর বয়সী মেয়েকে। সেই মেয়েরও একই অবস্থা। ওই 3য় বিয়ে করেছিলেন আমার ঠাকুমাকে। তাকে 17 বছর বয়সে বিয়ে করে নিয়ে এসেছিলেন। তারপর থেকে নাকি আমার ঠাকুরদার স্বভাব চরিত্র সব ঠিক হয়ে গিয়েছিল। ওই বড় ঠাকুমা আর মেজ ঠাকুমার কিছু গয়না ঠাকুমা পেয়েছিলেন। কোনোদিন পড়তেন না, তবে তোমাকে দেখে আশীর্বাদ করার সময় উনি ওই গয়নাগুলো আমাকে দেখিয়ে বলেছিলেন, একেবারে হুবহু তোর ঠাকুরদার বেতম পক্ষের বউয়ের মতো হবে রে তোর বউ। খুব সুন্দরী, রূপবতী। এইসব জনোয়ার গয়না কি আর তোর বুড়ি ঠাকুমাকে মানায়? এগুলো বরং ওকেই দিয়ে দেখে যা। আমার মাথায় কিছু ঢুকছে না। আমি আমি তোমার কি হয়েছে আমাকে একটু বলো তো। পুরো ব্যাপারটা অনু খুলে বলে। রুদ্র বেশ থমথমে ভাবে অনুর দিকে তাকিয়ে থাকে। উপস্থিত ছিলেন সেখানে দাশুদাও। উনি বললেন, গয়নাও পুরনো ইতিহাস বহন করে দাদু, তোমরা ভয় পেও না। পারলে তোমার ঠাকুমার দেওয়া ওই গয়নাগুলো এইখানেই নদীর জলে ভাসিয়ে দিওক্ষণ। তবেই ওই গয়নার বাক্সের অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। 12 বছরের কচি মেয়ে, সে কি আর সংসার সম্পর্কে বোঝে? ওই গয়না নিয়েই পুতুল খেলা খেলতো। তার গয়না পেল পরের বউটা, সেও টিকতে পারল নে। হয়তো প্রথম পক্ষের বউটার গয়নার আক্রোশ কোনো মতে যায়নি। কিছুক্ষণ চুপ করে থেকে অনু বলল, না, বিষয়টা তাই নয়, আমি বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে রুদ্র, তোমার ঠাকুরদা তোমার প্রথম পক্ষের ঠাকুমাকে নিয়ে কোনো বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেইখানে গিয়েই তোমার ঠাকুরদার সেই কনেকে পছন্দ হয়ে যায় এবং উনি সেই কনেকে তুলে নিয়ে আসেন। তোমার বড় ঠাকুমা নিজের চোখে সেগুলো দেখেছিলেন। হয়তো জোর করে ওনার গয়না দিয়ে ওই মেয়েকে তুলে নিয়ে আসা হয়। ক্ষোভ ওনার মনের মধ্যে কাজ করছিল। সন্তান জন্ম দিতে গিয়ে উনি মারা গেলেও ওনার ওই গয়নার প্রতি আকর্ষণটা কমেনি। এরপরে দ্বিতীয় বউটা, সেও ওই গয়নার লোভেই আত্মহত্যা করেছিল গাছে ঝুলে। আর
তৃতীয় পক্ষের বউটা বেঁচে গিয়েছিল কারণ এই গয়না 3 হাত হয়ে এসেছিল। চুপ করে থাকে রুদ্র, চুপ করে থাকে দাশুও, শুধু বলে আগামীকালই চলো, আমরা বাড়ি ফিরি। বাড়ি তো ফিরবো, তার আগে আমাকে এই শেষ কাজটা করতে দাও। আচ্ছা, আমাদের যে বিয়ে বাড়ি নিমন্ত্রণ এসেছিল সেইটা? হ্যাঁ, মদন কাকা। কেন? আচ্ছা, মদন কাকার কে হয়? তোমার ঠাকুমা? কেউ হয় না। কেন গো? হয় হয়, মদনেরই তো পূর্বপুরুষের বংশের মেয়ে ছিল তোমার ঠাকুমা। ওই জন্যই বংশের অভিশাপ বহন করে বেড়াচ্ছে এই গয়নাগুলো। উনি ইচ্ছাকৃতই তোমাদের বংশকে দেখানোর জন্য আমাকে এগুলো দিয়েছেন। রুদ্র, খুব সাবধান। তোমার বংশে গয়না নিয়ে কিন্তু অনেক কেলেঙ্কারি আছে। শুধু কেলেঙ্কারি নয়, হয়তো তেনারাও ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে তাদের শিকারের অপেক্ষার জন্য। রুদ্র, তুমি আমায় ঠকাচ্ছ না তো? আমি তোমার প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ হয়ে থাকবো তো? আবার আমাকে ঠকিয়ে তুমি অন্য কাউকে? খবরদার দেখো, তাহলে কিন্তু আমিও একই রকম ভাবে ওই গলায় দড়ি দেবো। এগুলো কি বলছো? মাথা ঠিক আছে তোমার? রুদ্র ঝাঁকি দেয় তার স্ত্রীকে। হনু যেন কেমন হয়ে গিয়েছে। সে রুদ্রকে জড়িয়ে ধরে বলে, আমায় কথা দাও, তুমি আমাকে ছেড়ে কারো সঙ্গে। বলতে একটা শব্দ হয়, একটা খিলখিলে হাসির শব্দে সকলেই চুপ। কিছুক্ষণ ধরে শব্দটা পুরো বাড়িটাকে কাঁপিয়ে দেয়, তারপর স্তব্ধ হয়ে যায়। রাত গভীর হতেই সকলে যখন গভীর নিদ্রায় মগ্ন, রুদ্রর ফোনটা বেজে ওঠে। আস্তে করে ফোনটা হাতে নিয়ে অসুস্থ অনুকে পাশে রেখে রুদ্র দালানের সামনে এগিয়ে আসে। ফোন রিসিভ করে সে। রং নাম্বার বলে সেভ করা। এত রাতে ফোন করেছো কেন? কি ব্যাপার? কি হয়েছে? ফোন করি, ফোন ধরো না, কথা বলো না। আমার বুঝি তোমার কথা মনে পড়ে না? আজ কতদিন হয়ে গেল? হ্যাঁ, প্রায় মাস খানেক হয়ে গেল। তোমার বউটা, তোমার বাচ্চাটা এখানে যে রয়েছে, তাদের খোঁজ খবর নিতে হয় তো। মাস গেলে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দিলেই বুঝি সংসার করা যায় নাকি? হ্যাঁ, বাড়ি এসো, না হলে এবার কিন্তু আমি সত্যি তোমার নার্সিংহোমে খোঁজ খবর নিয়ে একেবারে বাচ্চা সমেত তোমার বাড়ি গিয়ে হাজির হব, বলে দিলাম। রুদ্র চুপ হয়ে যায়। তখন মেঘে ঢেকে গিয়েছে পূর্ণ চন্দ্রটা। রুদ্রর চোখে কুটিল হাসি ফুটে ওঠে। কিছুদিন আগেও সে গ্রামে এসেছিল, এসে একজনের সৎকার করে গেছে। তার দেহটাও পুঁতে দিয়ে গেছে মাটিতে। আবার নিয়ে আসতে হবে প্রথম পক্ষের বউটাকে, হয়তো বাচ্চাটাকে সমেতই পুঁতে দিয়ে যেতে হবে এই মাটির ভেতরে। আর তার সাথে ওই গয়নাগুলো, বারবার ওই একই গয়না দিয়ে কত মেয়ের জীবন যে নষ্ট করলো রুদ্র। কিন্তু না, এখন আর এইসব খেলা খেলতে ইচ্ছে করে না, কারণ অনু তো তার 3 নম্বরের। আর এই বাড়ির প্রত্যেকটা পুরুষই তাদের 3 নম্বর স্ত্রীর কাছে এসেই সে স্থিত হয়েছে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা।
দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।